নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি শ্রী জ্যোতির্ময় মণ্ডল, সহশিক্ষক, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুল। আজ তোমাদের বল ও গতি অধ্যায়ে প্রথম ও দ্বিতীয় খণ্ড আজকে আমরা পড়ব, যেটা ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার। এবার আমরা দেখি এই বল ও গতি যে অধ্যায়টা আছে এটা আমি দুটো ভাগে ভাগ করেছি। পার্ট 1 যেটা আছে সেটা আমি এখন একটু আলোচনা করি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো। ফার্স্ট আমি কি করেছি যে স্থিতি ও গতি সেটা বলতে কি বোঝায় না, সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের তুলনায় যদি বস্তুর অবস্থানে পরিবর্তন না হয় তবে সেই বস্তুকে সাধারণভাবে স্থির বস্তু বলা হয়। যেমন গাছপালা, ঘরবাড়ি, পাহাড় পর্বত ইত্যাদি, এগুলোকে আমরা স্থির বস্তু বলে থাকি। একইভাবে গতিশীল বস্তু বলতে কি বুঝবো না, সময়ের সঙ্গে পারিপার্শ্বিকের তুলনায় যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তবে সেই বস্তুটিকে গতিশীল বস্তু বলা হয়। গতিশীল বস্তু কোনগুলো না, আকাশে পাখি উঠছে তখন সেটাকে আমরা গতিশীল বস্তু বলতে পারি। জলে মাছের সাঁতার কাটা, দৌড়ানো, এগুলোকে আমরা গতিশীল বস্তু বলতে পারি। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখব কোনটা স্থির বস্তু এবং কোনটা গতিশীল বস্তু। নেক্সট আমরা দেখি যে আপেক্ষিক গতি বিষয়টা কি না, আপেক্ষিক গতি হচ্ছে কোনো একটি চলমান বা স্থির বস্তুর সাপেক্ষে যখন অপর একটা চলমান বা স্থির গতিকে আমরা বলতে পারি কি আপেক্ষিক গতি, মানে একটা রেসপেক্টে আর একটা বিচার করতে হবে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আমরা দেখেছি বা বলছি শোনো একবার যে স্থিতি ও গতি কিন্তু আপেক্ষিক। অর্থাৎ আমি প্রথমে যেটা বললাম যে স্থির বস্তু মানে কি না, সময়ের সঙ্গে সঙ্গে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন সেটাকে আমরা স্থির বস্তু বলেছি। যেমন ঘরবাড়ি, গাছপালা, এগুলো সবই তো স্থির বস্তু বললাম। আবার চলমান বস্তু যখন বলেছি তখন বললাম যে সময়ের সঙ্গে সঙ্গে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয়। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কেমনভাবে বললাম না, যখন একটা মাছ যখন জলের মধ্যে চলাচল করছে তখন সেটাকে গতিশীল বস্তু বললাম, বা কোনো চলন্ত ট্রেন, চলন্ত কোনো গাড়ি, সেক্ষেত্রে আমরা গতিশীল বস্তু বলে থাকি। কিন্তু এই যে আপেক্ষিক কথাটা আমি এখন বলছি, আপেক্ষিক কথাটা কি জিনিস না, আমি যে বস্তুগুলো উদাহরণ দিলাম যে আপেক্ষিক দিয়ে আবার সেটাকে আমি স্থির বস্তুটাকে গতিশীল বস্তু বলতে পারি, আবার গতিশীল বস্তুটাকেও কিন্তু আমি স্থির বস্তু বলতে পারি। কেমন জিনিস না, গাছপালা, ঘরবাড়ি যেটা বললাম সেটা কোথায় অবস্থিত? পৃথিবীতে অবস্থিত। এবার পৃথিবী কি করে না, সূর্যকে কেন্দ্র করে সেও কিন্তু ঘুরছে। তাহলে পৃথিবী যদি আবর্তন করে নিজেই, তাহলে গাছপালা, ঘরবাড়ি তাহলে আবর্তন করছে। তারপরে সেক্ষেত্রে আমরা এই গাছপালা, ঘরবাড়িকে কিন্তু গতিশীল বস্তু বলতে পারলাম। একইভাবে যে গতিশীল বস্তু যেটা ছিল সেটাকে আবার আমি স্থির বস্তু বলতে পারবো। কেমন হয় তাহলে গতিশীল বস্তু স্থির বস্তু বলতে পারবো? যেমন ধরো যে ট্রেনের কথাটা আমি একটু উদাহরণ দিই। ট্রেনটা খুব সুন্দর একটা উদাহরণ, তোমরা বুঝতে পারবে যে দুজন বন্ধু, ধরো তোমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, অনেকেই আছে তার মধ্যে তোমরা দুজনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এবার তুমি যখন দেখছো যে তোমার সামনে দিয়ে ট্রেনটা চলে গেল, তার মানে কি তোমার সাপেক্ষে ওই ট্রেন কিন্তু গতিশীল বস্তু। আবার তুমি যখন অন্য একটা বন্ধুকে দেখছো বা তোমাকে যখন সেই বন্ধু দেখছে, যারা দুজন কিনা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলে, তারা কিন্তু পরস্পর স্থির অবস্থায় ছিলে, অর্থাৎ স্থির বস্তু। কিন্তু ওই ট্রেনের যাত্রীরা যখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করে চলে যাচ্ছে তখন যদি তোমাদেরকে দেখে তাহলে মনে হবে যে প্ল্যাটফর্মের সাথে সাথে তোমরাও কিন্তু একটা গতিতে ছুটছো, অর্থাৎ ট্রেনের যাত্রী তোমাদেরকে গতিশীল মনে করলো। আবার তার মানে কি তুমি স্থির বস্তু এখন গতিশীল অবস্থা থাকতে গেল। আবার আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো দুজন বন্ধু বা পাশাপাশি দুটো ট্রেনে একই দিকে একই অভিমুখে যাচ্ছে, তখন কি হবে, ওই ট্রেনের পাশাপাশি যখন দুটো ট্রেন একই দিকে একই বেগে যাবে তখন কিন্তু মনে হবে যে দুটো ট্রেন স্থির অবস্থায় আছে। আসলে তা না, দুজনের ভেলোসিটি একই আছে, একই ডিরেকশনে যাচ্ছে, ফলে কি একটা ট্রেনের সাপেক্ষে আরেকটা ট্রেনকে মনে হয় স্থির। অর্থাৎ ওই ট্রেনে যে যাত্রী আছে, পাশের ট্রেনে যে যাত্রী আছে, দুজন যাত্রী যেন মনে হবে আমরা স্থির অবস্থায় বসে আছি। আসলে তা না, তারা কিন্তু বা ট্রেনটিকে চলছে। অর্থাৎ কখনোই আমরা বললাম যে স্থির বস্তু গতিশীল অবস্থায় এলো, আবার গতিশীল বস্তু স্থির অবস্থায় থাকতে পারে।
আসলে এইভাবে যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু সবগুলোই দেখবে কেমন যেন একটু গুলিয়ে গেল, যে তাহলে আমরা কোনটা স্থির বস্তু বলবো, আমরা কোনটা গতিশীল বস্তু বলবো। আসলে সেটা বলতে গেলে আমাদের শুধু একটাই মনে রাখবো আমরা, যে আমরা যেটা দেখছি, আমি যেটা দেখছি, তুমি যেটা দেখছো, দেখবে যে তোমার সাপেক্ষে বস্তুটা ভেলোসিটি আছে কিনা, তোমার সাপেক্ষে বস্তুটা স্থির অবস্থায় আছে কিনা। যদি তুমি দেখো যে তোমার সাপেক্ষে বস্তুটার স্থান পরিবর্তন হচ্ছে না সময়ের সঙ্গে সঙ্গে, তখন তুমি তাকে স্থির বস্তু বলবে। আবার তুমি যদি দেখো যে না, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুটা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হলো, তখন তুমি সেটাকে গতিশীল বস্তু বলবে। অর্থাৎ যে দেখবে, অবজারভার যে থাকবে, যে পর্যবেক্ষক থাকবে, তার রেসপেক্টে বস্তুটা গতিশীল বা স্থিতিশীল এরকমভাবে আমরা বিচার করব। কারণ এই স্থিতি বা গতি এটা আসলে একটা আপেক্ষিক বিষয়। নেক্সট আমরা চলে আসি যে পরের স্লাইডে দেখে কি আছে, গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ বলতে কি না, সাধারণত চলন গতি প্রথমে বলি। এই চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, এরকম সব গতিগুলো আছে। তাহলে প্রথমে আমি চলন গতি ওয়ার্ডটা বলি। না, কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে তার গতিকে আমরা চলন গতি বলি। সোজা লাইন বরাবর ট্রেনের গতি, অবাধে পতনশীল বস্তুর গতি, এগুলো সব হচ্ছে চলন গতির উদাহরণ। একইভাবে যদি বৃত্তীয় গতি বলি, না কোনো কণা, এখানে খেয়াল করে, এই কথাটা খেয়াল করবে যে কোনো কণার কথাটা আমরা এখানে বলেছি। তাহলে কোনো কণা যদি কোনো অক্ষ বা বিন্দুর চারদিকে বৃত্তাকার পথ বরাবর গতিশীল হয়, তবে কণার গতিকে বৃত্তীয় গতি বলা হয়। কি হবে? বার্ষিক গতি, নাগরদোলার গতি, সুতোয় ঢিল বেঁধে যখন ঘোরানো হয়, এগুলো সবই হচ্ছে বৃত্তীয় গতি উদাহরণ। তাহলে এখানে আমরা খেয়াল করব বৃত্তীয় গতি বলার সময় যে এখানে কিন্তু একটা কণার কথা বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে যখন সুতোয় যখন ঢিল বেঁধে যখন ঘোরানো হয়, তখন ঢিলটা কিন্তু একটা কণার মতো আচরণ করছে। এবার বৃত্তীয় গতির পরে আরেকটা জিনিস দেখে নিই, যেটাকে আমরা বলছি ঘূর্ণন গতি। না কোনো বিস্তৃত বস্তু তার অভ্যন্তরস্থ কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে একই অবস্থানে ঘুরতে থাকলে তার গতিকে ঘূর্ণন গতি বলা হয়। যখন কিনা বলা হলো ঘূর্ণন গতি, তখন খেয়াল করে দেখো এইখানে বিস্তৃত বস্তু কথাটা কিন্তু এলো। কারণ যখন আমি বৃত্তীয় গতি বললাম তখন ছিল এটা কণা ছিল, আর এখন কিন্তু সেটা হয়ে গেল বিস্তৃত বস্তু। উদাহরণ কি আছে না, আহ্নিক গতি, ঘুরন্ত লাট্টু, চক্র, অক্ষদণ্ড, এগুলো সব হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। তাহলে আমি এবার যদি দেখি যে পার্থক্য আকারে যদি আমি ভাবি বা উদাহরণ দিয়ে বলি, তাহলে মনে হয় আরেকটু তোমাদের সুবিধা হবে। তাহলে বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি আমি কিভাবে বলছি দেখো এবার পরেরটায়, যে স্লাইডটা আমরা চলে আসি। স্লাইডে কি আছে দেখো, এরকম আছে স্লাইডটা, যে বৃত্তীয় গতিতে ঘূর্ণাক্ষ থাকে বস্তুর বাইরে থাকে, কিন্তু ঘূর্ণন গতিতে ঘূর্ণাক্ষ থাকবে বস্তুর ভিতরে। বৃত্তীয় গতিতে গতিশীল বস্তুকে বিন্দু হিসেবে ধরা হয়, আমি যেটা বলছিলাম যে গতিশীল বস্তু এখানে বিন্দু হিসেবে ধরা হয়, কিন্তু ঘূর্ণন গতিতে বস্তুকে বিস্তৃত বস্তু হিসেবে বলা হবে বা ধরা হবে। উদাহরণ দিই, ভালো করে খেয়াল করো যে পৃথিবীর চারদিকে চাঁদের প্রদক্ষিণ, পৃথিবীর চারদিকে চাঁদের প্রদক্ষিণ, তাহলে সেক্ষেত্রে এটা কি ধরনের গতি হবে? না বৃত্তীয় গতি হবে, কারণ এক্ষেত্রে ঘূর্ণাক্ষ থাকে বস্তুর বাইরে, তাই ঘূর্ণাক্ষকে আমাকে চিনতে হবে। টেবিল ফ্যানের ব্লেডের গতি, সেটা হচ্ছে ঘূর্ণন গতি হবে, কারণ এক্ষেত্রে ঘূর্ণাক্ষ থাকে বস্তুর ভিতরে। এবার একটা সুন্দর উদাহরণ দিই আমি, দেখো হচ্ছে সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ হচ্ছে বৃত্তীয় গতি। এখানে পৃথিবীকে একটি বিন্দু হিসেবে মনে করা হয়। সূর্যের চারিদিকে পৃথিবী যখন প্রদক্ষিণ করছে, তার মানে কি সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী আবর্তন করছে, তাহলে পৃথিবী এখানে একটা কণার মতো বা বিন্দু হিসেবে কল্পনা করা হচ্ছে। তখন সেই কারণে আমরা সেটাকে বলে গিয়ে আমরা বৃত্তীয় গতি। আর পৃথিবীর নিজের অক্ষের সাপেক্ষে গতি হতে এখানে ঘূর্ণন গতি, কারণ এক্ষেত্রে আসলে ঘূর্ণাক্ষটা আলাদা হয়ে গেল। এবার মিশ্র গতি চলে আসি আমরা। না চলন ও ঘূর্ণনের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতির সৃষ্টি হয় তাকে মিশ্র গতি বলা হয়। কেমন? না চলন্ত সাইকেল বা গাড়ির চাকার গতি, চলন্ত রোলারের গতি। এক্ষেত্রে এই মিশ্র গতি বিষয়টা কি আছে না চলন আর ঘূর্ণন গতির সমন্বয়ে গঠিত হচ্ছে। এই বিষয়টা কি না একটা চলন গতি মানে একটা নির্দিষ্ট দিক বরাবর যাচ্ছিল, সোজা যাচ্ছিল ধরে নিলাম। আবার ঘূর্ণন গতিতে আমরা বললাম যে নিজের অক্ষ সাপেক্ষে গতি হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে এই দুটো যখন মিশিয়ে আমরা কাজটা করছি, তখন সেটাকে আমরা বলি কি মিশ্র গতি।
তা যখন একটা সাইকেল বা কোনো গাড়ির চাকা যখন যায় তখন কি বলি যে রাস্তার মধ্যে সোজা যাচ্ছে, তার মানে সেটা হচ্ছে কি চলন গতি। আবার যখন ঘূর্ণন হচ্ছে তখন কি সেটাকে আবার ঘূর্ণন গতি বলছি। অর্থাৎ চলন আর ঘূর্ণনের সমন্বয়ে যে গতি তৈরি হলো, যে গতি সৃষ্টি হলো, তাকে আমরা বলি কি মিশ্র গতি। নেক্সট আমরা চলে আসি পরের স্লাইডে, কি আছে যে সরণ, না কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। এখানে খেয়াল করবে যে কোনো নির্দিষ্ট দিক, এই কথাটা কিন্তু খেয়াল করতে হবে যে একটা নির্দিষ্ট দিকে সরণটা হয়। আর যেহেতু একটা নির্দিষ্ট দিক আছে তাই জন্য এটাকে আমরা বলি কি একটা ভেক্টর রাশি। কীভাবে পরিমাপ করা যাবে, না প্রথম ও শেষ অবস্থান যদি সরলরেখা দিয়ে যোগ করা হয়, করলে যে দূরত্ব পাওয়া যায় সেটাই হচ্ছে বস্তুর সরণের পরিমাপ। একক সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার এবং এসআই পদ্ধতি হবে মিটার। মাত্রা কী হবে, যেহেতু দৈর্ঘ্যের একক আছে লেন্থ, তাহলে এল হচ্ছে মাত্রা। এই যে সরণের যে পরিমাপটা করছি আমরা, যে প্রথম ও শেষ অবস্থান দিয়ে যোগ করলে যে দূরত্ব পাওয়া যায় সেটাকে তো বললাম সরণের পরিমাপ। তাহলে আমরা সরণটা বিষয়ে জানলাম। এবার দেখি আমরা যে নেক্সট যেটা আছে, একটা ছবি দেখো, সুন্দর দেখতে পাচ্ছ যে এ থেকে বি অবস্থানে একটা বস্তু গেল, আবার বি থেকে সি অভিমুখে গেল। এখানে ডিরেকশন আছে, মানে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এখানে নির্দিষ্ট একটা দিকে যাচ্ছে। এবার সরণ বলতে কিভাবে আমরা বুঝবো, না আলটিমেটলি প্রথম অবস্থান কোনটা ছিল, এ, অর্থাৎ প্রাথমিক অবস্থান এ বিন্দু, এবং শেষের যে অবস্থান সেটা হচ্ছে সি বিন্দু। তাহলে এ থেকে সি যদি আমি যুক্ত করি তাহলে আমার সরণের পরিমাপটা বেরোবে। ছবিটা দেখে কি তোমাদের মনে হয় যে 4 মিটার এবং এটা 3 মিটার যোগ করলে কি 5 মিটার আসবে? না, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। ফলে সরণের হিসাবটা আমরা কীভাবে করব, এটা আমি ভেবে নিই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এ বি আর বিসি দেখো পরস্পর লম্ব অবস্থায় আছে, তার মানে এসিটাকে আমরা বলবো কি অতিভুজ। তাহলে সে অতিভুজ যদি হয় তাহলে সরণের পরিমাপ কীভাবে করছি, না অতিভুজ স্কোয়ার সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ফলে এসি ইকুয়াল টু কত হবে, না এ বি এর হোল স্কোয়ার প্লাস বিসি এর হোল স্কোয়ার। এবার এ বির মান আমরা এখান থেকে দেখলাম 4 মিটার, বিসির মান এখান থেকে দেখলাম 3 মিটার, মানগুলো বসালে আমার √25 ইকুয়াল টু 5 মিটার। অর্থাৎ এসি যেটা হলো তার মান হচ্ছে কত, 5 মিটার। আসলে কি আমাদের এইখানটা খুব পরিষ্কার মনে রাখতে হবে যে দূরত্ব বিষয়টা কিন্তু আলাদা আর সরণের বিষয়টা কিন্তু আলাদা। যদি কিনা দূরত্ব বলা হয় তাহলে এই 4 মিটার প্লাস 3 মিটার 7 মিটার, এই 7 মিটার কিন্তু হতো দূরত্ব। সরণ যেহেতু সেহেতু আমাদের এইভাবে 5 মিটার কিন্তু আসলো। তো এখানে আমি একটা জিনিস বলি, সেটা একটু শোনো যে সরণের যে পরিমাপ করা হলো, আমি যেটা বললাম এখন ছবিটা দেখে, তাহলে আমি আর একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা এমন, ধরো কোনো একটা বস্তুকণা বৃত্তাকার পথে আবর্তন করছে। যদি বস্তুকণাটা বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে সেক্ষেত্রে সরণের পরিমাপটা কত হবে। দেখো একটা বৃত্ত যদি হয় তার মানে প্রাথমিক অবস্থান আর শেষ অবস্থান এক পাক যখন কমপ্লিট করবে, তার মানে কি প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানে একই হয়ে গেল। ফলে সেক্ষেত্রে সরণের মান 0 হবে। অর্থাৎ বৃত্তাকার পথে যখন আবর্তন করছে বস্তুকণাটি, এক পাক যদি আবর্তন করে, পূর্ণ এক পাক যদি হয়, তখন সেটাকে আমরা বলি কি সরণের মান হয়ে যাবে 0। একইভাবে যদি আমি ভাবি যে একটা, তুমি ধরো বাড়ি থেকে স্কুলে গেলে, আবার স্কুল থেকে বাড়ি চলে এলে, তার মানে কি প্রাথমিক অবস্থান তোমার বাড়ি ছিল, আবার স্কুলে গেলে, আবার স্কুল থেকে বাড়ি চলে এলে, তার মানে কি সেখানেও কিন্তু সরণের মানটা হবে 0, কারণ প্রাথমিক এবং অন্তিম অবস্থান তো একই জায়গায় ফিরে এলো। সেই কারণে আমরা এখানে সরণের মানটা ধরবো কত, 0। তাহলে আমরা কি দেখলাম, মনে রাখতে হবে যে প্রাথমিক এবং শেষ যে অবস্থান সেই দুটো বিন্দুকে যদি আমরা যোগ করতে পারি সেটা হচ্ছে সরণের পরিমাপ। তাহলে এখানে আমরা উদাহরণটা দিয়ে দেখলাম। আমরা একটা অঙ্ক করি যে একটি বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের 1/4 পথ অতিক্রম করলে সরণ ও অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখো অঙ্কটা কীভাবে করা যেতে পারে। বলছি একটি বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, তার মানে আমি একটা বৃত্ত আঁকি, ফার্স্ট একটা বৃত্ত আঁকলাম, ব্যাসার্ধটা কত আছে, আর ব্যাসার্ধ না, এটা হচ্ছে আর, এটাকে আমি লিখলাম হচ্ছে আর। 1/4 পথ অতিক্রম করলে সরণ ও অতিক্রান্ত দূরত্ব, 1/4 মানে কতটা হয়, তাহলে এটাকে আমি 4 ভাগে ভাগ করি, এটাকে আমি ধরো 4 ভাগে ভাগ করি, আর এই আরটা আমার এখানে আমার দেওয়া আছে। তাহলে এটা যদি আর হয় তাহলে ভালো করে দেখো তো, এই অংশটাও তো আমার আর হবে। আর 1/4 মানে কত, ধরো আমার এ থেকে এই বি, এইটা হচ্ছে 1/4। সরণের মান নির্ণয় করবো, সরণ মানে কি হবে,
এইটা হচ্ছে এখান থেকে সরণ। তাহলে আমি নির্ণয় করব বি থেকে সি। তাহলে এটা আর হলে এটাও আর হবে, তাহলে এই অংশটা আমার কত হবে সেটা আমি নির্ণয় করতে চাইছি। তাহলে দেখো এ বি, আমি যদি লিখি যে এ বি হোল স্কোয়ার সমান তাহলে কত হবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা ও দিয়ে লিখতাম তাহলে ও এ হোল স্কোয়ার প্লাস ও বি হোল স্কোয়ার, অর্থাৎ ও এ হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে ও বি, অর্থাৎ ও বি হোল স্কোয়ার সমান কত হবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হবে 2r স্কোয়ার। অতএব এ বি সমান তাহলে কত হলো রুট 2r স্কোয়ার সমান কত হচ্ছে 2 বাইরে চলে এলো আর আর স্কোয়ার হচ্ছে আর হবে, তার মানে কত আর রুট 2, অর্থাৎ এ বি হয়ে গেল কত আর রুট 2। তাহলে সরণ যে মানটা আমাদের বলছিলাম সরণ, এই সরণ কিন্তু হবে কত আর রুট 2, এটা কিন্তু হচ্ছে সরণের মানটা হবে, অর্থাৎ 1/4 পথ অতিক্রম করলে সরণ হবে আর রুট 2। এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে না, অতিক্রান্তের দূরত্ব বললে কিন্তু আলাদা। 1/4 মানে এই এ থেকে বি এই অংশটা কতটা হবে, তাহলে টোটাল কতটা পথ আছে টোটাল 2πr। তাহলে আমি কি লিখছি এবার, তাহলে মোট দূরত্ব কথা এখান থেকে 2πr, এটা কিন্তু হচ্ছে টোটালটা হবে। এবার 1/4 মানে কি তাকে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে এই কত হবে কাটাকুটি করো, তাহলে হচ্ছে πr বাই হচ্ছে কত 2। তার মানে এইটা হলো হচ্ছে সরণ, এইটা হয়ে গেল হচ্ছে সরণ, আর এইটাকে আমি বললাম কি দূরত্ব। তাহলে দুটো বিষয় কিন্তু হয়ে গেল আলাদা, এটা হলো সরণ, এটা হচ্ছে দূরত্ব। সরণের পরে আমরা একটা জিনিস শিখে নিই, সেটাকে বলছি দ্রুতি। দ্রুতি কি বিষয় না, একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটি হলো বস্তুটির দ্রুতি। সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই পদ্ধতি একক মিটার পার সেকেন্ড। মাত্রা কি হবে LT -1, এটা আমরা প্রথম চ্যাপ্টার তোমরা শিখেছো মাত্রা LT -1, কারণ সেন্টিমিটারটা কিসের একক, সেন্টিমিটার দূরত্বের একক, দৈর্ঘ্যের একক, তার মানে এল, আর সময়ের একক সেকেন্ড, তাহলে মাত্রা কি হবে টি। তাহলে L/T এটাকে লিখি কিভাবে LT⁻⁻1। একইভাবে বেগ কি বিষয় না, গতিশীল বস্তুকণার একক সময়ের সরণকে বলা হবে বেগ। খেয়াল করে দেখো এই একক এবং মাত্রা দ্রুতি ও বেগের কিন্তু একই হয়, তার মানে কি দুটোই হচ্ছে একক এবং মাত্রা সমান হবে। তাহলে আলাদাটা কি হলো না, এইখানে খেয়াল করি আমরা যে সরণ যখন বলা হলো, এই যে সরণ কথা লেখা আছে, তার মানে কি সরণের সঙ্গে সম্পর্ক কিন্তু বেগটা, তার মানে সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে জানবে বেগও কিন্তু ভেক্টর রাশি। একইভাবে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, কারণ এক্ষেত্রে খেয়াল করে দেখো কোনো নির্দিষ্ট অভিমুখের কথা কিছু বলা নেই। সমবেগ মানে কি, সমবেগ মানে হচ্ছে সমান সময়ে যদি কোনো বস্তুকণা সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে আমরা বলি কি সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি বলি। ধরো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তুকণা ধরো 5 সেকেন্ডে 10 মিটার, পরের 5 সেকেন্ডে 10 মিটার, পরের 5 সেকেন্ডে 10 মিটার, তার মানে কি সমান সময়ে সমান যদি সরণ হয় তখন তাকে আমরা বলি কি ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে যায়। আর তা যদি না হয় তখন তাকে আমরা বলবো কি অসমবেগ। তুমি প্রথম 5 সেকেন্ডে হয়তো 10 মিটার যেতে পারলে, কিন্তু পরের 5 সেকেন্ডে 10 মিটার যেতে পারলে না, তখন কি হবে, তোমার তো সমান সময় সব সময় সমান দূরত্ব অতিক্রম করতে পারছো না, অর্থাৎ তখন অসমবেগ কথাটা আসে। তাহলে সমবেগ এবং অসমবেগ এলো, তাহলে আর অসমবেগ যখন আসবে তখন জানবে গড় কথাটা আমরা ব্যবহার করব, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের আসবে গড় বেগ। অর্থাৎ গড় বেগ তাহলে কোন সময় আসে, যদি কিনা অসমবেগ কথাটা আসে তখন আমরা গড় বেগ কথাটা আসবো। তাহলে গড় বেগ তাহলে কিভাবে বলবো না, মোট সরণ তাকে যদি আমি মোট সময় দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে গড় বেগ বিষয়টা আসবে। তা আমরা স্লাইডেও দেখে নিই, আমি সেটা লিখেছি একবার দেখো স্লাইডটা কেমনভাবে করা আছে। সমবেগ একই রকম বলা আছে যে একই সময়ের ব্যবধানে একই দিকে যাচ্ছে, আবার অসমবেগ যখন হয় তখনও দেখো বললাম এক্ষুনি যে সেক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, সব সময় সমান দূরত্ব যেতে পারছে না, তখন সেটাকে হলো অসমবেগ। ফলে এখানে আমরা গড় বেগের কনসেপ্টটা এখানে পেলাম। একইভাবে এই সমবেগের ক্ষেত্রে যেমন খেয়াল করে রাখো, এখানে কিন্তু একই দিকে কথাটা এখানে খেয়াল করলাম, কারণ এখানে বেগ যেহেতু ভেক্টর রাশি বারবার বলছি, তাহলে এখানে দিক কথাগুলো ইম্পর্টেন্ট, একটা নির্দিষ্ট অভিমুখ থাকবে। মানে এই পার্থক্যটা জানলে আমি পরে যখন আমি বলবো যে সমবেগের জায়গায় যখন এবার আমার সমদ্রুতি হবে, অসমদ্রুতি হবে, গড় দ্রুতি হবে, তখন দেখবে এই বেগের মানে এই যে নির্দিষ্ট ডিরেকশান, নির্দিষ্ট যে দিক,
এই বিষয়টা কিন্তু তখন আর থাকছে না। তাহলে সমবেগ হলো। তাহলে দেখি আমরা পরেরটা কি আছে, যে পরে দেখছি যে আমার সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সবসময় সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুর দ্রুতিকে সমদ্রুতি বলে। তাহলে দেখো তো এখানে কোনো কোনো নির্দিষ্ট ডিরেকশন বা কোনো নির্দিষ্ট অভিমুখ বা দিকের এখানে কোনো বিষয় আছে না, এখানে সমান দূরত্ব বলেছে। দূরত্ব আসলে কি একটা স্কেলার রাশি। তাহলে কি বললাম, সমদ্রুতি কাকে বলা হচ্ছে না, যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সব সময় সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুর গতিকে সমদ্রুতি বলা হয়, বা সেই দ্রুতিকে আমরা বলি সমদ্রুতি। একইভাবে অসমদ্রুতি, যে সমান সময়ের ব্যবধানে সব সময় সমান দূরত্ব অতিক্রম না করে তবে বস্তুর দ্রুতিকে অসমদ্রুতি বলা হয়। আসলে এক্ষেত্রে বক্রপথের দ্রুতি যদি হয় সেক্ষেত্রে হতেই পারে এরকম যে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করছে তখন সমদ্রুতি হবে, আর যদি সমান সময় সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে অসমদ্রুতি। এই অসমদ্রুতি যখন আসবে কথাটা তখন তাহলে গড় দ্রুতি ব্যাপারটা আমরা ভাবতে পারি। তাহলে গড় দ্রুতি কাকে বলা হচ্ছে না, মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমি গড় দ্রুতি বিষয়টা পাবো। এবার কি করছি আমি, যে আমি এবার চলে আসি যে এই যে গড় দ্রুতি বিষয়টা এলাম, তাহলে আমাকে এবার আমি একটা অঙ্ক করে দেখাই যে গড় দ্রুতি বিষয়টা কেমন আছে। তাহলে আমি একটা কাজ করি যে গড় দ্রুতি একটা অঙ্ক আমি একটু তোমাদের করে দিই, দেখো গড় দ্রুতির সূত্র দিয়ে কিভাবে গড় দ্রুতি অঙ্কটা করা যায়। একটি ট্রেন কলকাতা থেকে বর্ধমান 40 কিমি/ঘন্টা দ্রুতিতে যায় এবং 60 কিমি/ঘন্টা দ্রুতিতে ফিরে আসে। ট্রেনটির গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে বলো তো কলকাতা থেকে বর্ধমান কত বেগে গেছে, তা আমি ধরো একটা দাগ দিলাম এখানে, এটা মনে করছে কলকাতা, এটা মনে করলাম হচ্ছে বর্ধমান। এইবার যাওয়ার সময় কত বেগে গেছে, 40 কিমি/ঘন্টা, তার মানে যখন যাচ্ছে তখন হচ্ছে 40 কিমি/ঘন্টা। আর যখন এই ফিরে আসছে খেয়াল করে দেখো তখন লেখা আছে কত, এই ফেরার সময় গতিবেগ কত আছে 60, দেখো 60 কিমি/ঘন্টা, এটা হচ্ছে এই দ্রুতিতে ফিরে আসছে। প্রশ্ন আছে যে ট্রেনটির গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে আমি কি করি, 40 কিমি/ঘন্টা মানে কত, 1 ঘন্টায় 40 কিলোমিটার। আমি মনে করি এবার দূরত্ব লিখি, তো টোটাল দূরত্ব কত লিখলাম হচ্ছে মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব মানে কত হচ্ছে, কলকাতা থেকে বর্ধমান মনে করো x কিমি। তাহলে বলো তো যাওয়ার সময় কি হচ্ছে, ভালো করে খেয়াল করো যাওয়ার সময় কি হচ্ছে, দেখো x কিলোমিটার পথ যাচ্ছে, কত সময় যাচ্ছে বের করতে হবে আমাকে। তাহলে আমি কি লিখছি যে 40 কিমি পথ যায়, ভালো করে খেয়াল করো 40 কিমি পথ যায় 1 ঘন্টায়, 40 কিমি পথ যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি পথ কত ঘন্টায় যাবে, 1/40 ঘন্টায়। অতএব আমার দূরত্ব ছিল কত x, তাহলে x কিমি পথ যাবে x/40 ঘন্টা। তাহলে ভালো করে দেখো এই হচ্ছে কিন্তু যাওয়ার সময় যে সময় লাগলো, তাহলে যাওয়ার সময় কত সময় লেগেছে x/40, কারণ এইটা এই যে সময়টা পেলে এই যে কত বললাম আবার লিখছি, এটা হচ্ছে x/40, এত ঘন্টা হচ্ছে যাওয়ার সময় লাগছে এটা। একইভাবে যদি আসে তাহলে আসার সময় গতিবেগ কত ছিল, মানে দ্রুতি কত ছিল 60 কিমি/ঘন্টা। তাহলে ফেরার সময় একইভাবে অঙ্ক করলে কত আসবে x/60। অর্থাৎ ফিরে আসার সময় মানে যখন বি থেকে যখন কে যখন আসবে, অর্থাৎ বর্ধমান থেকে কলকাতা এলে তখন সময় কত লাগবে x/60 ঘন্টা। তাহলে মোট তাহলে কত সময় পেলাম, যাওয়ার সময় লাগলো x/40 ঘন্টা আর ফেরার সময় কত পেলাম না x/60 ঘন্টা। তাহলে টোটাল সময় তাহলে কত যোগ করে দেবো, আর দূরত্ব কত, যাওয়ার সময় x কিলোমিটার, আসার সময় কিন্তু x কিলোমিটার। তাহলে আমি এখন গড় দ্রুতি নির্ণয় করব। তাহলে গড় দ্রুতি আমি কীভাবে নির্ণয় করি না, গড় দ্রুতি হচ্ছে এরকম হয় লিখতে হবে, যে আমি এটা মুছে দিই এটা। তাহলে এখানে আমি লিখি যে গড় দ্রুতি যেটা আছে সেই গড় দ্রুতি দেখো কীভাবে করছি। তাহলে আমি এখানে লিখি এবার গড় দ্রুতি, ভালো করে খেয়াল করো লিখলাম আমি হচ্ছে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি মানে কি হয়, গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত পথ, এখানে লিখলে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, লিখি মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, যাওয়ার সময় কত ছিল x কিলোমিটার আর আসার সময় কত x কিলোমিটার। তাহলে আমি কত লিখছি না x, এখানে হচ্ছে x প্লাস হচ্ছে x। মোট সময় দেখো
যাওয়ার সময় লিখেছিল x/40, আসার সময় লাগলো কত x/60, তাহলে যদি যোগ করব তার মানে x/40 প্লাস x/60 এটা, তাহলে মোট সময় হলো। এবার আমি যদি এটা হিসাব করি তাহলে আমরা এখান থেকে মানটা পেয়ে যেতে পারি। কত হচ্ছে উপরে দেখো 2x, আর নিচে কত হলো 2x এর নিচে কত হচ্ছে দেখি, লসাগু করি, তাহলে 60 আর 40, এখানে লসাগু করতে হবে একটা, তাহলে 120 করতে পারি। তাহলে 120 যদি লসাগু হয় তাহলে 3 নিচে বলো তার মানে 3x, আর এখানে কত হচ্ছে 2x, তাহলে আমি হিসাব করি, তাহলে হিসাব করলে কত উপরে হচ্ছে 2x, এখানে কত হচ্ছে 120, আর নিচে হলো কত 2x আর 3x 5x, তার মানে এখানে x এখান থেকে কাটলাম আমি, এখানে আমি এক্সটা কাটলাম, তাহলে কত থাকলো, আবার আমি 5 দিয়ে এটা কাটাকুটি করতে পারি, তাহলে 5 দুগুণ 10, আর কত হলো, আর হচ্ছে 4 5 20, তার মানে 24 আর 2 হচ্ছে 48, তাহলে এখান থেকে আমি পাবো 48। তাহলে একক কি হবে, দ্রুত একক হচ্ছে, আর এখানে কি লিখলাম কিলোমিটার পার ঘন্টা, তার মানে এখানে হবে কিলোমিটার, কারণ এইটা একক ছিল কত কিলোমিটার, এটা আমি লিখতে পারতাম কত কিলোমিটার, এটা কত লিখতে পারতাম ঘন্টা, তার মানে কত হবে কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ গড় দ্রুতি হয়ে গেল কত 48 কিলোমিটার পার ঘন্টা। এইভাবে তো আমরা এখানে গড় দ্রুতি নির্ণয় করতে পারলে। এবার আমি পরের স্লাইডে চলে আসবো, কি আছে দেখো পরের যে স্লাইডটা, ত্বরণ। না ক্রমবর্ধমান বেগের পরিবর্তনের হারকে বলা হবে ত্বরণ, আর এককটা কি না সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের একক। এবার মাত্রা কি হবে L t⁻², কারণ সেকেন্ড এখানে দুবার আছে, তাহলে এখানে মাত্রা হবে কত L t⁻²। মন্দন কাকে বলা হচ্ছে না ক্রমহ্রাসমান বেগের পরিবর্তনের হারকে মন্দন বলা হয়। এই ত্বরণের যা একক মন্দনের একই একক এবং যে মাত্রা দুটোই কিন্তু একই। তাহলে ত্বরণ আর মন্দনটা আমরা বুঝে নিই যে প্র্যাকটিক্যালি বিষয়টা কি হয়। দেখো যখন কোনো ট্রেন, ভালো করে একটা বোঝার চেষ্টা করো যে ক্রমবর্ধমান বেগের পরিবর্তনের হারকে বললাম ত্বরণ, বিষয়টা কেমন না ধরো একটা ট্রেন স্টেশনে বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এইবার সেই ট্রেনটা এবার চলা শুরু করলো, তাহলে আমরা কি জানি ট্রেনের গতিবেগটা বা ভেলোসিটিটা কিন্তু আস্তে 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 বাড়ে, ঠিক? তাহলে এই যে ক্রমবর্ধমান বেগ, তার মানে কি বেগের মানটা ক্রমশ যখন ইনক্রিজ করে যখন বাড়ে তখন সেটাকে আমরা বলি কি ত্বরণ, আর যদি কিনা বেগের মানটা ক্রমশ কমে তখন সেটাকে আমরা বলি কি মন্দন। তাহলে সেটা কোথায় হতে পারে না এবার মনে করি যে তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, এবার তোমার কাছাকাছি ট্রেনটা আস্তে 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 আসছে, অর্থাৎ কোনো ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, তাহলে ট্রেন যেটা জোরে জোরে আসছিল, অনেকটা দূরের থেকে আসছে ট্রেনটা জোরে জোরে আসছিল, অর্থাৎ ভেলোসিটি তখন বেশি ছিল, আর যখন ট্রেনটা স্টেশনে এলো প্ল্যাটফর্মে যখন এলো তখন দেখা যাচ্ছে ট্রেনটা আস্তে 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 বেগটা কমিয়ে দিল, অর্থাৎ ক্রমহ্রাসমান বেগ। এই ক্রমহ্রাসমান বেগের পরিবর্তনকে বলা হবে কি আমার রিটার্ডেশন বা মন্দন। শুধু বেগ কমালে হবে না, বেগের পরিবর্তনের হার রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যদি ডিক্রিজ করে তখন সেটাকে বলে আমরা রিটার্ডেশন, আর রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি যখন হয় ইনক্রিজ করলে তখন আমরাকে বলি কি অ্যাক্সিলারেশন। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, তাহলে ত্বরণ হলো, মন্দন হলো। এবার কি করছি আমরা দেখো, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। এটা কিভাবে ব্যাখ্যা করছি না বক্রপথে গতিশীল কোনো বস্তু সমান সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করলে বস্তুর গতির সমদ্রুতি হয়। দেখো এটা তো ঠিক কথা যে দ্রুতি যেহেতু একটা স্কেলার রাশি, তাহলে সে বক্রপথে যেতেই পারে এবং সেখানে যদি সমান সময় যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে সমদ্রুতি হবে। এবার বস্তুটা যেহেতু বক্রপথে গতিশীল তাই জন্য কি তার প্রতি মুহূর্তে তাহলে কি বেগের অভিমুখ পরিবর্তন হচ্ছে, আর যেহেতু বেগের অভিমুখ পরিবর্তন হচ্ছে তার মানে কি বস্তুটা সেক্ষেত্রে সমগতি সম্পন্ন বলা যাবে না, কারণ সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অভিমুখ থাকে যদি কিনা সমবেগ হয়। সুতরাং অভিমুখ যদি পরিবর্তন করে যদি কোনো বস্তু সমান সময় অবকাশে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তু হচ্ছে সমদ্রুতি সম্পন্ন হবে, কিন্তু সেক্ষেত্রে সমবেগ সম্পন্ন হবে না। এবার কি আছে না দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা একবার দেখি। না কোনো কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলবো দ্রুতি, আর কোনো কণার সময়ের সাপেক্ষে সরণের হারকে বলা হয় বেগ। আমি এক্ষুনি বলেছিলাম
যে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি আর বেগ হচ্ছে ভেক্টর রাশি দেখতে পাচ্ছ, এবং সমদ্রুতি সম্পন্ন বস্তু যে সমবেগ সম্পন্ন নাও হতে পারে এক্ষুনি বললাম, এবং সমবেগ সম্পন্ন বস্তু কিন্তু সমদ্রুতি সম্পন্ন হবেই, এটা খেয়াল করো। আর একটা কথা দেখো বলেছিলাম, সেটা এখানে লেখা আছে যে কোনো গতিশীল কণার গড় দ্রুতি কখনো শূন্য হতে পারে না, কিন্তু কোনো গতিশীল কণার গড় বেগ কিন্তু শূন্য হতে পারে। তাহলে এটা কোথায় হতে পারে? তাহলে গড় বেগ শূন্য হতে পারে কখন? যদি কিনা সেটা বৃত্তপথ বরাবর যদি এক পাক হয়, তাহলে সেক্ষেত্রে সরণের মান শূন্য হচ্ছে, আর সরণকে যখন সময় দিয়ে ভাগ করি তাহলে বেগ হবে। তাই এইভাবে আমরা দেখতে পাবো যে বেগের মান কিন্তু শূন্য হতে পারবে, কিন্তু দ্রুতির মান কিন্তু শূন্য হতে পারে না। কারণ দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে কণা যখন বৃত্তপথে চলাচল করছে, তাহলে এক পাক গেলেও বৃত্তপথে তার পরিধি বরাবর যাচ্ছে, তাহলে পরিধির মানটা কত? 2πr। আর যদি যেহেতু বৃত্তের ব্যাসার্ধ ধরি তাহলে 2πr, তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রুতির মানটা কখনো শূন্য হয় না। তাহলে দ্রুতির মান কখনো শূন্য হতে পারবে না, কিন্তু বেগের মান কিন্তু শূন্য হতে পারে। এবার দেখো, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন? খুব সুন্দর। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন সেটা অঙ্ক করে আমরা দেখছি। ধরো বস্তুর প্রাথমিক বেগ ছিল হচ্ছে ইউ, এবং টি সময় পরে বেগ বেড়ে হচ্ছে ভি। তারপরে কি ভি গ্রেটার দ্যান ইউ, এটা আমরা খেয়াল করলাম। বেগ যেহেতু বেড়ে গেছে, তাহলে ত্বরণ কি? বেগ বৃদ্ধি বাই সময়, তারপরে ভি মাইনাস ইউ বাই টি। আবার টি সময়ে বস্তুর বেগ যদি কমে যেত, তার মানে কি সেক্ষেত্রে ইউটা বেশি, তাহলে সেক্ষেত্রে দেখো বেগ হ্রাস বাই টি, তার মানে কি ইউ মাইনাস ভি বাই টি। এখানে ইউ মাইনাস ভি কেন বললাম? না, এখানে কিন্তু বেগ কমে হয়েছে ভি, তার মানে কি প্রথম যে বেগটা ছিল প্রাথমিক বেগ, সেই বেগটা বেশি ছিল, সেই জন্য আমরা এখানে মন্দনের সময় লিখলাম ইউ মাইনাস ভি বাই হচ্ছে টি। এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো? না, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ। তাহলে এখানে যে ত্বরণ যেটা হলো ভি মাইনাস ইউ বাই টি, আর এখানে হলো কত? মন্দন, দেখো মাইনাস এ। তার মানে কি মন্দন হচ্ছে ত্বরণের বিপরীত, বা সেই কারণে আমরা এটাকে বলে কি? ঋণাত্মক ত্বরণ। এবার ত্বরণ এককে সময়ের একক দুবার আসে কেন? দেখো ত্বরণ এখানে বিষয়টা কি না, বেগের পরিবর্তন বাই সময়। তাই ত্বরণ একক কি আছে? বেগের একক হবে বাই সময়ের একক হবে। বেগ কি ছিল না? স্মরণ একক বাই সময়ের একক। তাহলে খেয়াল করে দেখো, স্মরণ একক তো হলো এই সময়ের এককের নিচে নামালাম, তাই দুবার হয়ে গেল সময়ের একক, তাহলে সময়ের একক হোল স্কয়ার হয়ে গেল। তারপরে কি দুবার এলো, যে ত্বরণ এককের সময়ের একক দুবার চলে এলো। দেখো এখানে খেয়াল করো, হোল স্কয়ার মানে দুবার এলো। কেন না? একবার আসে বেগের পরিবর্তন বোঝানোর জন্য, আর একবার আসে পরিবর্তনের হার বোঝানোর জন্য। নেক্সট আমরা দেখি যে কোনো বস্তুকণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এটা কি হতে পারে? দেখো এটা কিন্তু খুব সিম্পল, এটা হতে পারে। কোনো বস্তুর বলে প্রশ্ন ভালো করে দেখো, কোনো বস্তুর বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এটা হতে পারে। কেন না? সমবেগে যদি গতিশীল হয় বস্তু তাহলে হতে পারে, কারণ সমবেগে গতিশীল বস্তুর এখানে ত্বরণ থাকে না। কেন সমবেগে বস্তুর ত্বরণ থাকে না এটা তো ব্যাখ্যা করলাম না, শুধু লিখলাম। বিষয়টা জানো, সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বলছে ত্বরণ নেই। কেন? সমবেগ মানে কি? প্রথমে যে বেগটা ছিল, পরে তাহলে কি বেগ একই আছে? মনে করো দুটো অবস্থান আমি কনসিডার করলাম। এ অবস্থানে যখন ছিল বস্তুটা তখন ছিল 10 মিটার পার সেকেন্ড বেগ, আবার বস্তুটা যখন বি অবস্থানে গেল তখনও দেখাচ্ছে বেগ 10 মিটার পার সেকেন্ড। তার মানে কি ইউনিফর্ম ভেলোসিটি যাচ্ছে, একই বেগে যাচ্ছে। তাহলে বলো তো বেগের পরিবর্তন কতটা হলো? আগে ছিল 10 মিটার পার সেকেন্ড, পরেও ছিল 10 মিটার পার সেকেন্ড। তার মানে দেখাচ্ছে বেগের পরিবর্তন কিন্তু হলো না, অর্থাৎ 10 মানে কত? 0। তাহলে 0কে যদি সময় দিয়ে ভাগ করো 0ই আসবে। অতএব দেখা যাচ্ছে যে ওই সমবেগে গতিশীল বস্তু যদি হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ত্বরণ থাকতে পারে না। যদি উল্টো যদি বলা হয় যে একটা বস্তুর বেগ শূন্য ত্বরণ আছে, তাহলে এইরকম উদাহরণ কি বলা যাবে? বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে, এটা তাহলে কেমন হতে পারে? দেখো এটা হতে পারে, তোমরা যদি কোনো একটা ঢিলকে সোজা উপরে ভার্টিক্যালি যদি সোজা ছোঁড়ো, দেখবে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগ হবে শূন্য। অর্থাৎ ঢিলটা কোনো একটা সময় ইনস্ট্যান্টেনিয়াস টাইমে হঠাৎ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কিন্তু শূন্য হয়ে গেল। তার মানে কি বেগের মান সেই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় 0। কিন্তু ওই অবস্থায় ওই জায়গায় বস্তুর উপরে কিন্তু এটা ত্বরণ ক্রিয়া করবে, যেটাকে আমরা বলি কি অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ এক্ষেত্রে বস্তুর বেগ শূন্য কি ত্বরণ থাকতে পারে। দেখা যাক, আমি তাহলে সেটাই লিখলাম যে কোনো বস্তুর বেগ নেই কিন্তু ত্বরণ আছে, এটা কি হতে পারে? আমি দেখো সেটাই তোমার যেটা বললাম
সেটা এখানে লিখলাম যে সর্বোচ্চ উচ্চতায় যখন মুহূর্তের জন্য স্থির হয়ে যায় তখন বেগ শূন্য হয়, কিন্তু অভিকর্ষ ত্বরণটা থাকছে। নেক্সট আমি কটা লেখচিত্র আঁকার চেষ্টা করি। দেখো, সমবেগে গতিশীল কোনো কণার সরণ সময় লেখচিত্র আঁকো এবং লেখচিত্রের প্রকৃতি কি। দেখা যাক। তাহলে আমরা এখানে লেখচিত্র কেমন করলাম, সরণ সময় বলেছে, মানে এই দিকটা দেখো সরণ, এটা হচ্ছে সময়। সময়টা সাধারণত আমরা এই এক্স অক্ষ বরাবর আঁকি। তাহলে সরণ সময় লেখচিত্র আঁকলাম এবং খেয়াল করে দেখো সমবেগে গতিশীল, তার মানে কি, ভালো করে দেখো, আমি যদি সময় আমি যদি এখানে পয়েন্টগুলো লিখতাম 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড করে, এবং ঠিক দেখাচ্ছে কত বেগ এরকম আস্তে 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 কিন্তু এগোচ্ছে। তাই জন্য এটা কি সমবেগে গতিশীল কণার সরণ সময় লেখচিত্র হলো। তাহলে প্রকৃতিটা কেমন, প্রকৃতি মানে এই যে লেখচিত্রটা আঁকা হলো এই প্রকৃতিটা কেমন, এটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, তাই জন্য আমরা লিখি কি লেখচিত্রের প্রকৃতির মূল বিন্দুগামী সরলরেখা। একইভাবে আরও আমি কয়েকটা স্লাইড দেখাই। দেখো, সমত্বরণে গতিশীল কোনো কণার সরণ সময় লেখচিত্র আঁকো এবং লেখচিত্রের প্রকৃতি কি। এখানে যে ছবিটা আছে, যে এই যে সরণ সময় লেখচিত্র এখানে আঁকা হলো, তার লেখচিত্রের প্রকৃতি কেমন, না লেখচিত্রের প্রকৃতি হবে অধিবৃত্তাকার। যখন তোমরা ক্লাস 11-এ 12-এ উঠবে তখন জানবে অধিবৃত্তাকার, উপবৃত্তাকার বা স্ট্রেট লাইন বা সার্কুলার, এরকম বিভিন্ন নেচার থাকে। তা সেই যে লেখচিত্রের যে প্রকৃতি আছে সেটা হচ্ছে কি না অধিবৃত্তাকার বললাম। আরেকটা আমি দেখি আঁকা যায় কিনা দেখি। দেখো, বলছে স্থির অবস্থা থেকে সমতরণে গতিশীল কণার গতিবেগ সময় লেখচিত্রটি আঁকো। স্থির অবস্থা মানে কি মূলবিন্দু দিয়ে যাবে। তাহলে আমি যখন মূলবিন্দু স্থানাঙ্ক কথায় সবাই জানো যে 0 0 হয়, তার মানে এখান থেকে আমি গ্রাফটা শুরু করলাম। স্থির অবস্থা মানে কি শুরু থেকে শুরু করতে হবে। সমতরণে গতিশীল কণার বেগ সময়, তাহলে একদিকটা হচ্ছে বেগ, এইটা হচ্ছে কি সময়। তাহলে লেখচিত্রটা আমরা এটা পেলাম। তাহলে এর প্রকৃতি ঠিক তাই মূলবিন্দু সরলরেখা হলো। নেক্সট আমরা এবার দেখি যে সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্রের প্রকৃতি কি হবে তা লেখো। আগে কিন্তু করছিল সমত্বরণে, এখন করছে সমবেগে। দেখা যাক এই ক্ষেত্রে দেখো কেমন আছে, যে গতিবেগ এটা হচ্ছে সময়। তাহলে এখানে সময় বাড়ছে 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড যদি লিখতাম, তাহলে সময় যতই বাড়ুক না কেন বেগের মানটা কিন্তু একই আছে। তাই জন্য আমরা দেখো বেগের মান কোনো পরিবর্তন হচ্ছে না, ওই জন্য বলে সমবেগে। তাই সমবেগে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র। আগে একটা বলেছিলাম যে সমবেগে গতিশীল ক্ষেত্রে কিন্তু সরণ সময় লেখা ছিল, সরণ সময়, সেক্ষেত্রে মূলবিন্দুগামী ছিল, কিন্তু এখানে আছে বেগ সময় লেখচিত্র। সেই কারণে এই লেখচিত্রটা আমাদের প্রকৃতি এইরকমই চলছে। সেটা কেমন প্রকৃতি হলো না সময় অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা। এখানে কিন্তু খেয়াল করবে যে শুধু যদি লেখো সরলরেখা এই কথার কোনো অর্থ নেই। সেটা কি মূলবিন্দুগামী সরলরেখা, না এক্স অক্ষের সঙ্গে প্যারালাল, না ওয়াই অক্ষের সঙ্গে প্যারালাল, সেই বিষয়টা তোমাকে পরিষ্কার করে বলতে হবে। তাহলে এখানে একটা স্ট্রেট লাইন আমি দেখতে পাচ্ছি, কিন্তু স্ট্রেট লাইনটা কেমন, তার প্রকৃতি কি সেটাই লিখতে বলেছে। তার মানে কি সময় অক্ষের সঙ্গে সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এবি দিয়ে এটাকে ডিনোট করা হলো। এইটা হচ্ছে লেখচিত্রের প্রকৃতি। নেক্সট আমরা বিষয় এবার বুঝি কয়েকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে শুনবে। যে লেখচিত্রের সাহায্যে বস্তুর সরলরৈখিক গতির সমীকরণ প্রতিষ্ঠা করব আমরা, ঠিক আছে। তো এখানে দেখা যাক কেমন হয় লেখচিত্রের সাহায্যে বস্তুর সরলরৈখিক গতির সমীকরণ কীভাবে প্রতিষ্ঠা করা যায়। দেখো, প্রথমে আমরা এস ইকুয়াল টু ভিটি সম্পর্কটি এখানে আমরা প্রতিষ্ঠা করব। সেটা কেমন না বেগ আর সময় আমি এখানটা আঁকলাম, একদিকে হচ্ছে বেগ আর একটা হচ্ছে সময়। বেশ, বস্তুকণা যদি সমবেগে গতিশীল থাকে তাহলে এই ভিটি লেখচিত্রটা যে গ্রাফটা পাওয়া গেল এবি, এটা হচ্ছে এবি। একটু আগেই দেখলাম সমবেগের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র প্রকৃতি কেমন হয় না সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছিল, অর্থাৎ এবি সরলরেখা দিয়ে প্রকাশ করছিলাম, সেটা এখানে আঁকা আছে। তাহলে এখানে আমরা দেখছি স্মরণ সূত্র কিনা, স্মরণ সন্ত বেগ ইন্টু সময়, তাহলে বেগ ইন্টু সময়, ভালো কথা। তাহলে এই যে স্মরণ কতটা হলো না এই যে লেখচিত্রটা আছে এই লেখচিত্রটা দিয়ে মোট কতটা ক্ষেত্রফল সেটা আমাদের হিসেব করতে হবে। তার মানে কি টি সময় তাহলে স্মরণ কতটা হচ্ছে না এবি যে লেখচিত্র আছে আর টি অক্ষ যেটা আছে এই যে টি অক্ষ এর মধ্যবর্তী যে ক্ষেত্রফল, তাহলে কিছু চিত্র, এটা একটা আয়তক্ষেত্রের মতো চিত্র। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি ও এ
ইন্টু হচ্ছে ও সি, তাহলে গুণ করলাম, তাহলে এখানে ও এ যেটা আছে, তাহলে ও থেকে এ এই পর্যন্ত কি এসে কি এটা ভি, এই দূরত্বটা হচ্ছে ভি। আর ও সি মানে কি সময়, ও থেকে টি হচ্ছে কি টি দিয়ে প্রকাশ করলাম, তার মানে মোট ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান কত হলো না ভি ইন্টু টি। অর্থাৎ লেখচিত্রের সাহায্যে ভিটি সমীকরণটা এখানে প্রতিষ্ঠা করা গেল। নেক্সট আমরা দেখি যে বেগ সময় সম্পর্কযুক্ত সমীকরণ, খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে সমীকরণটা আমরা এখানে এই চিত্রটা দিয়ে আমরা প্রমাণ করব। কিভাবে করছি না, এই যে লেখচিত্রের নাম দিলাম যে লেখচিত্রের সময় যেটা সেটা এক্স অক্ষ বারবার বলেছি, বেগ হচ্ছে ওয়াই অক্ষকে রেখে আমরা কি করলাম না প্রাথমিক বেগ ইউ, এই যে ও এ এটা হচ্ছে প্রাথমিক বেগ থাকলো। এবার এখানে ভিটির লেখচিত্রটা অঙ্কন করা হলো। কি আছে না এ বি হচ্ছে সেই লেখচিত্রটা আঁকা হলো। তাহলে বস্তুর ত্বরণ কাকে বলা হবে না বেগের পরিবর্তন বাই সময়। তাহলে বেগের পরিবর্তন কতটা হয়েছে, বেগের পরিবর্তন হচ্ছে এই যে বি থেকে সি যেটা সেটা কিন্তু হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন মানে তাহলে কি না আগে কতটা ছিল পরে কতটা হলো সেটা বিয়োগ করলে আমি বেগের পরিবর্তন পেয়ে যাব। তাহলে চিত্র অনুসারে কি পাওয়া গেল না বিসি ইকুয়াল টু কি লিখতে পারবো না বিডি, এই টোটাল যেটা আছে বিডি থেকে যদি আমি সিডি বিয়োগ করে দিই তাহলে আমার এই অংশটা পাবো। তাহলে এখানে দেখো বিডি মাইনাস সিডি বাই হচ্ছে ওডি, তাই এসি যা ওডি তাই এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করে নিলাম। তাই লেখায় দেখো যে এ ইকুয়াল টু ত্বরণকে কি দিয়ে প্রকাশ করে এ দিয়ে, আর বিডি কি আছে দেখো বি থেকে ডি মানে কি টোটাল যে এইটা টোটালটা মানে কি ভি, আর কি আছে প্রাথমিক বেগ কত ইউ, তাহলে এইটা হচ্ছে ইউ। ভালো, তার মানে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। এবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা এখান থেকে পাবো কত ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ জানা থাকলে সমতরণে গতিশীল কণার বেগ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে খেয়াল করলে এইভাবে আমি আরও একটু প্রমাণ করব। কি প্রমাণ করছি এবার না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও খুব ইম্পর্ট্যান্ট রিলেশন, যে স্মরণ সময় সম্পর্কযুক্ত যে সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা লেখচিত্র সাহায্যে আমরা প্রমাণ করব। ভালো করে খেয়াল করো, ঠিক আগের মতোই আছে যে টি সময়ে বস্তুকণা কর্তৃক যে অতিক্রান্ত দূরত্ব তার ক্ষেত্রফল কত হবে। ভালো করে খেয়াল করো, এইখান থেকে শুরু করি, তাহলে এখান থেকে একদম পুরো আবার দেখো এখানে এই পুরোটা হচ্ছে একদম, তাহলে এখানে একটা কিসের চিত্র, একটা আবার দেখি ও এ বি ডি, এই যে পুরোটা এটা কিসের চিত্র বলা যেতে পারে নিশ্চয়ই জানো, তোমরা করেছো যে এটা একটা ট্র্যাপিজিয়াম। কারণ আর ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটো কোনটা, এইটা এই যে ও এ ও আর বি ডি এটা সমান্তরাল বাহু। আবার আবার ট্র্যাপিজিয়ামটাকে অন্যভাবে ভাবতে পারি, দেখো উপরে একটা ত্রিভুজ আছে না, এই যে কি নাম ত্রিভুজটা এ বি সি, আর নিচে একটা আয়তক্ষেত্র আছে দেখো এ ও ডি সি, বা বলতে পারো ও এ সি ডি। অর্থাৎ আমি যদি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা হিসাব করতে চাই তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটো আমি হিসাব করতে পারলে টোটাল আমি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাই লেখা আছে, ভালো করে দেখো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কোনটা, এই যে নিচের যে অংশটা ছিল তার মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে একটা কি আছে, একটাই দেখো ও এ এটা, আর আছে ও ডি, তাহলে এটা টি ছিল এটা ইউ ছিল মনে আছে নিশ্চয়ই। আর ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি ইন্টু উচ্চতা, তার মানে কি হলো এখানে এসে গেল হাফ ইন্টু এসি ইন্টু সিবি। এসি মানে কোনটা, এটা ভূমি, এসিটা হচ্ছে ভূমি, আর এখানে এটা কি আছে বিসি এটা উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা লিখলাম, খেয়াল করে দেখো, আর এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি এলো না ইউটি প্লাস হাফ টি ইন্টু ভি মাইনাস ইউ। কীভাবে হলো ভালো করে দেখি তো, এটা তো বুঝতে পারলে ইউ ইন্টু টি, যেহেতু ও এ ইউ আছে ও ডি টি মান বসিয়ে দিলাম, তাহলে হাফ ইন্টু টি, এসি মানে কোনটা দেখো এসি এখানে এইটা এসি, তাহলে এসি যা আর ওডি তাই, তার মানে এসির জায়গায় টি বসলাম। কিন্তু এই যে সি বি এই অংশ কোনটা, এই যে এটা সি থেকে বি বা বি থেকে সি এই অংশটা, এটা কি না এটা কিন্তু আসলে এই টোটাল যেটা ছিল সেটা ছিল ভি, তার থেকে আমি এই অংশটা বিয়োগ করলে কত ইউ, তার মানে সেটা সমান কত হবে ভি মাইনাস ইউ। আবার খেয়াল করে দেখো এই যে সমীকরণটা আমরা এর আগে প্রমাণ করলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে আমি যদি এখানে সাইড চেঞ্জ করি তাহলে ভি মাইনাস ইউ সমান কত হবে এটি।
ফলে এখানে আমি ভি মাইনাস ইউ এর জায়গায় যদি এটি বসাই তাহলে আমার কি আসছে হাফ টি ইন্টু এটি, অর্থাৎ এস ইকুয়াল টু হয়ে গেল কত এখন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই জিনিসটা আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে দেখো আমার প্রমাণ হয়ে গেল লেখচিত্রের সাহায্যে। তাহলে তোমরা যখন প্রমাণ করবে ছবিটা অবশ্যই আঁকতে হবে এবং ছবিটা দিয়ে খেয়াল করবে যে টোটাল যে ক্ষেত্রফল ট্র্যাপিজিয়ামের বিষয়টা আনবে এবং এই দুটো ভাগে ভাগ করা হয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে তোমরা এখানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটা আনতে পারবে। নেক্সট আমি আরেকটা দেখি আরেকটা প্রমাণ করা যায় কিনা, যে এখানে আছে যে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, মানে ইউটিটা বাদ চলে গেল। তাহলে কি প্রমাণ করছি না এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, তার মানে কি বস্তুটা এখানে স্থির অবস্থা আছে। ইউ নেই মানে কি ইউ ছিল কি প্রাথমিক বেগ, তাহলে ইউ ইকুয়াল টু জিরো। সেক্ষেত্রে যখন সমতলে বস্তু গতিশীল হয় তখন এই মূল বিন্দু থেকে সরলরেখাটা হবে এবং সেখানে ক্ষেত্রফল কত হবে খুব সহজ। এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা কি নাম ও বি সি, তাহলে ও বি সি ত্রিভুজ, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ও সি ইন্টু বিসি। ও সির মান কত এটা সময়, তার মানে হচ্ছে টি, আর বিসি মানে কোনটা এখান থেকে পর্যন্ত হচ্ছে বিসি, তার মানে এটা কত ভি। তাহলে এখানে কি হলো হাফ ইন্টু টি ইন্টু ভি, তাহলে কত হচ্ছে হাফ ইন্টু টি ইন্টু কত এটি, তাহলে এখানে ভি ইকুয়াল টু এটি। ভি ইকুয়াল টু এটি কেন হলো আবার বলছি, কারণ এখানে খেয়াল করে দেখো এখানে কিন্তু ভি ইকুয়াল টু ছিল ইউ প্লাস এটি, যেহেতু ইউ এর মানটা জিরো হয়ে গেল তাই জন্য তখন আমরা ভি সমান এটি লিখতে পারছি, এই জন্য শুধু লেখা হলো ভি ইকুয়াল টু এটি। এবং এই মানটা আমরা এখানে যখন বসালাম গুণ করলে কত হবে হাফ এ টি স্কোয়ার, তাহলে এস ইকুয়াল টু হয়ে গেল হাফ এ টি স্কোয়ার। তাহলে এই সমীকরণ আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ারটা শুধুমাত্র জানলাম। বেশ, আরও একটা দেখি যে কেমন প্রমাণ আছে, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এটাও জানি। নিশ্চয়ই যা বললাম এত সময় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ভি মানে হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আর ই হচ্ছে ত্বরণ, আর এসকে বলা হয় কি অতিক্রান্ত দূরত্ব। সেটাও যখন আমি প্রমাণ করছি তখন দেখো একই ছবি, অর্থাৎ সেই ট্র্যাপিজিয়ামের ছবিটা চলে এলো। তবে এই ট্র্যাপিজিয়ামে যখন আমি ক্ষেত্রফল নির্ণয় করব তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই সূত্রটা না করে তখন আমি কি করছি সরাসরি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব। সেই সূত্রটা কি আছে না সেই সূত্র হচ্ছে এই যে সমান্তরাল যে বাহু থাকে, সমান্তরাল বাহু মানে কোনটা, সমান্তরাল হচ্ছে ও এ আর হচ্ছে বিডি, তাহলে সমান্তরাল বাহু দুটো সমষ্টি, তার মানে কত এ ও প্লাস বিডি। সূত্র কি না হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে কোনটা ওডি বা ওসি যাই হোক, দেখো তাই লিখলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব। তাহলে ও এ দেখো ছবিতে ও এ ইকুয়াল টু হচ্ছে ইউ বসিয়ে দিলাম, বিডি বিডি ইকুয়াল টু কত হয়, বিডি ইকুয়াল টু হচ্ছে কত হবে দেখো এখানে লিখলাম হচ্ছে ভি, আর ওডি ওডি মানে এখান থেকে পর্যন্ত সময়, আর দুই তো এখানে নিচে আছে, তার মানে কি বললাম ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। ভালো কথা, টি সমান কি হবে না টি ইকুয়াল টু আমরা ভি মাইনাস ইউ বাই এ লিখতে পারবো। কেন না আমরা একটুখানি আগে শিখেছি যে ভি মাইনাস ইউ বাই টি মানে তো ত্বরণ, তাহলে আমি এখানে ত্বরণ এটা নিচে নিয়ে এলাম, টিটা এখানে নিয়ে চলে গেলাম, তাহলে কত হবে ভি মাইনাস ইউ বাই এ সমান হয়ে গেল কত টি। বেশ, এবার দেখছো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর টু এর সঙ্গে এ গুণ করলাম টু এ, তাহলে এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ। এবার তুমি সাইড চেঞ্জ করো, কোনাকুনি গুণ করো, দেখবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এই সমীকরণটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ভেরি গুড, তাহলে আমি এখান থেকে কত সুন্দর আমরা এখান থেকে এই সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে এই এতগুলো সমীকরণ আমরা পেলাম, এবং শুধু তাই না এটা জেনে রাখবে যে আমাদের মেকানিক্সের ক্ষেত্রে ক্লাস 9-এ কিন্তু তোমাদের বেসিক্যালি শুরুটা হচ্ছে, তার আগে যেটা পড়েছো 9 থেকে খুব জোর দিতে হবে কয়েকটা সমীকরণ যেটা বললাম সেটা খুব ভিত ফিজিক্সের ক্ষেত্রে, যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যখন ত্বরণ হয়, আর যদি মন্দন হয় তখন হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, অর্থাৎ একটা প্লাস চিহ্ন একটা মাইনাস চিহ্ন। যখন অ্যাক্সেলারেশন হয় যখন ত্বরণ হবে তখন হবে প্লাস চিহ্ন, আর যখন মন্দন হয় তখন মাইনাস চিহ্ন। তাহলে একটা সমীকরণ কি পেলাম না ভি ইকুয়াল টু হবে ইউ প্লাস এটি, আর মন্দন হলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। একইভাবে আরেকটা সমীকরণ পেয়েছি আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যখন ত্বরণ হলো আর তখন মন্দন হলে তখন সেটা পাবো কত এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। আবার এখন যেটা দেখতে পাচ্ছ যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, এটা ত্বরণ, আর যখন মন্দন হবে
তখন কিন্তু হবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s। এইটা খেয়াল করো, আসলে মাইনাসটা প্লাসটা কেন হচ্ছে বলো তো? কারণ যখন প্লাস হয় তারপরে কি ত্বরণ, তখন ভি মাইনাস ইউ হয় সমীকরণে, আর যখন মন্দন হয় তখন ইউ মাইনাস ভি হয়, তাই জন্য এই সমীকরণটা আসে। যাই হোক, তাহলে আমরা এবার কি করব, আমরা এবার দেখতে পাবো যে সংশ্লিষ্ট একটা চিত্র আমি এখানে আঁকলাম, সেই চিত্রটা দিয়ে বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে এবং কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। দেখা যাক যে চিত্রটা আছে, কেমন চিত্র আছে দেখি। চিত্রটা আছে দেখো, ভালো করে দেখো, দেখেই বোঝা যায় ত্রিভুজের চিহ্ন আছে, বেগ আছে, সময় আছে, ত্রিভুজটার নাম হচ্ছে এ ও বি। যাই হোক, তা আমি এখানে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো আমি একটুক্ষণ আগে তোমাদের যখন গ্রাফটার কনসেপ্টটা দিলাম, খেয়াল করে দেখো অতিক্রান্ত দূরত্ব মানে কিন্তু ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। তার মানে কি এখানে কোন ক্ষেত্রফলের কথাটা আসবে? এই যে ত্রিভুজ যেটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। সে ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ভূমি মানে এখানে ও বি, তাহলে ও থেকে বি কত আছে? ও থেকে বি আছে 10, আর উচ্চতা মানে কত? এসি, তাহলে এসি যা, তাহলে খেয়াল করে দেখো এখানে 10, তার মানে কত? এটা হচ্ছে 10, তাহলে হাফ ইন্টু 10 ইকুয়াল টু কত? 50 মিটার। অর্থাৎ এই যে চিত্রটা আছে, বেগ সময় যে লেখচিত্র আছে, সেটা দিয়ে কণাটার অতিক্রান্ত দূরত্বের মান আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম। নেক্সট আমরা আসি যে সংশ্লিষ্ট একটা চিত্র আছে, সেখানে কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। ভালো করে খেয়াল করে দেখো এবং এখান থেকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কণার সর্বোচ্চ বেগ কত? সেকেন্ড হচ্ছে কণার ত্বরণ কত হবে? থার্ড হচ্ছে কণাটি সমত্বরণে কতটা দূরত্ব অতিক্রম করলো? ফোর্থ, কণাটি সমবেগে কতটা দূরত্ব অতিক্রম করে? এবং ফিফথ, কণার মন্দন কত? আর সিক্স হচ্ছে কণাটি সমমন্দনে কতটা দূরত্ব অতিক্রম করে, সেটা আমরা এই লেখচিত্র দিয়ে আমরা সেটাকে হিসাব করে দেখব। দেখা যাক, তা একটা বিষয় না করে আমি এটা ভাগ ভাগ একটু করে নিই। দেখো তো স্লাইডটা খেয়াল করে দেখো কীভাবে করছি। যে এই চিত্রটা আছে, প্রথমে প্রশ্ন ছিল যে কণার সর্বোচ্চ বেগ কত? তাহলে সর্বোচ্চ বেগ মানে কি এখান থেকে কণাটা চলা শুরু করেছে, তাহলে এই পর্যন্ত গেল, তাহলে ও এ, এই ও থেকে এ, তারপরে এ বি, তারপর কিন্তু বিসি। তাহলে আমি বললাম যে কণার সর্বোচ্চ বেগ, তাহলে এখান থেকে দেখো তো এই পর্যন্ত গেল, তাহলে এটা কতটা? এটা হচ্ছে দাগটা দাও, তা দেখো 10, তার মানে কি এই যে এখান থেকে এটা 10, তার মানে কি এডি, এটাও তাই। তাহলে এডি ইকুয়াল টু কত হবে? 10 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত? এইটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে ত্বরণ মানে কি না অন্তিম বেগ আর প্রাথমিক বেগ বাই সময়। এখানে সবচেয়ে বেশি বেগ কত ছিল? 10, আর প্রাথমিক কত? 0। তাহলে খেয়াল করে এখানে 10, এখানে 0, তাহলে কত হলো আমার? এখানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং সমত্বরণে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা এখানে অনেকগুলো বিষয় আছে। সমত্বরণ তাহলে কোথা থেকে কোন পর্যন্ত আছে না? এই যে ছবিটা আছে দেখো, ও এ ডি, এই মানে এইটা কিন্তু ত্বরণ, এই ও এটা কিন্তু ত্বরণ। তাহলে ও এ যখন গেল তখন তাহলে কতটা দূরত্ব না এই সরলরেখা যখন হবে তখন তো একটা ক্ষেত্রফল ভাবি আমি, সেই ক্ষেত্রফলটা কত হবে না ও এ ডি, এই ক্ষেত্রফলটা। এটা কিসের চিত্র? ত্রিভুজ চিত্র। তার মানে এখানেও তাহলে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এ মান বসালাম। ভূমির মান কত? 2, উচ্চতা 10, বলে 10 মিটার। অর্থাৎ সমত্বরণে কণাটি কতটা দূরত্ব গেল? 10 মিটার। সমবেগে কণাটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? সমবেগ কোন অংশটা? দেখো এই যে এ থেকে বি, ভালো করে খেয়াল করো, তাহলে এ থেকে বি মানে কত? এই অংশটা। তাহলে এই অংশটা কনসিডার করলে ক্ষেত্রফল কোনটা হবে? দেখো এ বি ই ডি, তাহলে এটা আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা হচ্ছে এডি আর হচ্ছে কত? ডি। তাহলে গুণ করলে কত পেলাম? 10। 10 কোনটা? এডির মান হচ্ছে 10, এ থেকে ডি 10, এই হচ্ছে 10। আর এখান থেকে এই পর্যন্ত কত? যেটাকে ডি বলছি, ভালো করে খেয়াল করে, এখানে আছে 6, এখানে আছে 2, তাহলে বিয়োগ করলে কত হবে? 6 বিয়োগ 2 মানে 4 হয়ে গেল এখানে। তাহলে 4 ইন্টু 10 40 মিটার। অতএব এই সমবেগে যখন কণাটা গেল তখন অতিক্রান্ত দূরত্ব হবে 40 মিটার। তাহলে এখানে ভালো করে খেয়াল করলাম আমরা 4টে প্রশ্ন। আরও আমাদের প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল না শেষ 2 সেকেন্ডে কণাটির ত্বরণ কত, মন্দন কত? মানে এখানটা ত্বরণ তো হয়নি, এখানে মন্দন হয়েছে। তাহলে শেষ 2 সেকেন্ডে কণার মন্দন কত? অর্থাৎ এই যে বিসি যে অংশটা আছে, তাহলে প্রাথমিক বেগ কত ছিল, অন্তিম বেগ কত ছিল বাই সময়। এখানে কত ছিল বি বিন্দুতে? ভালো করে খেয়াল করো, এখানে এলে 10, তার মানে বি বিন্দুতে বেগ ছিল 10, আর সি এ কত? 0। তাহলে 10 - 0 বাই হচ্ছে কত? 2, কত হলো? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এবার সমমন্দনে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, সমমন্দনে বলেছে মানে এই জায়গার অংশটা বলছি আমরা, তার মানে বি ই সি এই অংশটা ক্ষেত্রফল মানে কি ত্রিভুজ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ইসি ইন্টু কত হচ্ছে বি, তাহলে মান বসালাম হাফ ইন্টু ইসি থেকে সি কত হবে 8 থেকে 6 বিয়োগ করো, 8 থেকে 6 বিয়োগ করলাম ইন্টু 10, কারণ বির মান হচ্ছে 10 সমান হাফ ইন্টু 2 ইন্টু 10 গুণ করলে কত 10 মিটার। লাস্ট ছিল আমাদের প্রশ্ন যে মোট 8 সেকেন্ডে কণাটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব, তো ছবিটা ভালো করে খেয়াল করো তো, এখান থেকে সময় শুরু হয়েছে একদম 8 সেকেন্ড মানে এই পর্যন্ত, তাহলে এখানে আমরা কি কি পেয়েছি, এই একটা ত্রিভুজ পেলাম, এই একটা আয়তক্ষেত্র পেয়েছি, এই একটা ত্রিভুজ পেয়েছি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল সবগুলো আমরা যোগ করব, তাহলে কত হবে সব যোগ করলে প্রথমে ছিল 10, তারপরটা 40, তারপরটা 10, মানে এটাও ছিল 10, এটা 40, এটা 10, সব যোগ করলাম, করলে কত আসবে 60 মিটার। এবার আমি একটা কাজ করি, ওই যে সূত্রগুলো শিখলাম সেই সূত্র দিয়ে আমি কয়েকটা অঙ্ক করি, সেই সমাধানগুলো আমি করতে পারি কিনা দেখি, বা তোমাদের আমি বলে দিই কীভাবে করতে হবে, কারণ আমাদের মেকানিক্সের ক্ষেত্রে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে অঙ্কগুলো কিন্তু আমরা এবার দেখবো যে কিভাবে তোমরা অঙ্কটা করবে, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেইভাবে তোমরা অঙ্কটা করবে, দেখবে একদমই কঠিন হবে না, খুব সহজে সেই গাণিতিক প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। এবং অঙ্ক করার সময় খেয়াল রাখবে এককগুলো যেন ঠিক থাকে, এটা মাথায় রাখবে, এবং গুণ ভাগ যোগ বিয়োগ যাই করো খুব পরিষ্কার করে করবে, খুব বেশি কাটাকুটি করবে না। সেটা আমি কীভাবে করতে হবে আমি তোমাদের বোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করো। স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলার 8 সেকেন্ড পরে একটি গতিশীল বস্তুকণার বেগ কত হবে নির্ণয় করে। স্থির অবস্থা মানে কি, মানে প্রাথমিক বেগটা ছিল হচ্ছে 0, তাহলে আমি কি বলেছি যে অঙ্ক করার সময় আগে দেখবে যে কোন কোন তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমাদের লিখে নিতে হবে। স্থির অবস্থা বলেছে, তার মানে আমি এখানে লিখলাম ইউ ইকুয়াল টু হচ্ছে 0, তাই তো, তাহলে এখানে লিখলাম কত ইউ সমান লিখলাম হচ্ছে 0। আচ্ছা ত্বরণ কত দেওয়া আছে এ দিয়ে প্রকাশ করি, তাহলে এ সমান কত আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণ পেয়ে গেলাম। কত সময় না 8 সেকেন্ড, দেখো চলার 8 সেকেন্ড পরে, তার মানে কত, এখানে আমি টি এর মান লিখলাম কত 8 সেকেন্ড পরে একটি গতিশীল বস্তুকণা বেগ কত হবে নির্ণয় করি। তাহলে বেগের মান যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে বেগ মানে কি ভি, তাহলে আমি এখানে লিখছি দেখো ভি ইকুয়াল টু, এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম, তাহলে ভি এর মানটা আমি এখান থেকে বের করবো। তাহলে এই যে আমি ভি এর মানটা বের করব, মনে রাখবে এই যে সমীকরণ যেটা মানে যেগুলো দেওয়া আছে শর্তগুলো ইউ এ টি ভি, এইগুলো দিয়ে কিন্তু একটা সমীকরণ তোমরা শিখেছো। কি সমীকরণ মনে আছে, দেখো এই সমীকরণটা আমরা শিখেছি, আমি এখানে দেখ দিই যে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি, কি বললাম ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি, এটা ভালো করে লিখি, ভি সমান হবে ইউ প্লাস এ টি ইকুয়াল টু ইউ এর মান বসাও, ইউ এর মান কত 0, ভালো করে দেখো 0 প্লাস এ সমান কত আছে 5, তাহলে 5 ইন্টু 8 তার মানে কত 40, তাহলে ভি এর মান কত বেড়ে গেল 40, তার মানে একক তাহলে কি হবে মিটার পার, বেগের একক যা হয় মিটার পার সেকেন্ড। অতএব 8 সেকেন্ড পরে একটা গতিশীল বস্তুকণা বেগ তাহলে কত হলো 40 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমরা সূত্র দিয়ে করতে পারলাম। তাহলে আমি আবার বলছি যে আগে দেখবে অঙ্কটা পড়ে কি কি দেওয়া আছে সেই তথ্যগুলোকে এক জায়গায় করো, তাও করতে পারবে। এবার আমরা একটা অঙ্ক দেখি, দেখো সমতরণে গতিশীল একটি বস্তুর প্রাথমিক বেগ ঘন্টায় 45 কিলোমিটার এবং বস্তুটির ত্বরণ 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, 30 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। তাহলে এখানে আমি আবার তথ্যগুলো লিখে নিই, দেখো প্রাথমিক বেগ ইউ, তাহলে ইউ সমান কত হয় 45 কিমি তাই দেওয়া আছে পার ঘন্টা। আচ্ছা ত্বরণ দেওয়া আছে এ, তাহলে এ সমান দেওয়া আছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় কত হয় দেখো সময় আছে 30 সেকেন্ড আছে, তার মানে টি সমান হবে কত 30 সেকেন্ড। বেগ নির্ণয় করতে বলে দেখো বেগ, তাহলে বেগের মান নির্ণয় করবো, তার মানে ভি ইকুয়াল টু আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার আমাদের অঙ্ক করার সময় খেয়াল রাখবো যে সবগুলো হয় সিরিয়াস পদ্ধতি নিয়ে এসো, না হলে এসআই পদ্ধতি নিয়ে এসো, তাহলে পারবো। তাহলে এখানে আমি করি দেখো এই যে 45 যেটা আছে এটাকে আমি মিটার পার সেকেন্ড আনতে গেলে 5 এর 18 দিয়ে আমি গুণ করলাম, তাহলে এই যে এই 5 এর 18 দিয়ে যে গুণ করলাম তাহলে কত হলো দেখি একবার, এটা সমান আমি গুণ করলাম, গুণ করে একটা মান আমি পাবো ধরো 9,
তাহলে 9 দিয়ে কাটি, তাহলে কত হবে? 9 দুগুণ 18 আর 9 5 9 45। তাহলে এখানে একটা আমি পাচ্ছি ইউ এর মানটা পেয়ে গেলাম। কত পাচ্ছি জানো? 5 5 25 আর নিচে হচ্ছে 2। আচ্ছা, এর মানটা আমি একটা কাজ করি, তাহলে এর মানটা কি ত্বরণ, তাহলে মিটারে নিয়ে আসতো আমাকে। তা সেন্টিমিটার থেকে মিটার আনলে কত হবে? না 20 আছে, মিটার মানে 100, তার মানে এটাকে মিটার আনলে 100 হয়ে গেল। তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে 1/5, তার মানে এইটা গেল হচ্ছে 1/5। তাহলে এখানে আমি একটা কাজ করলাম, 1/5, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখি সময় দেওয়া আছে, তাহলে ভি এর মান কত হবে? তাহলে আমি লিখি, দেখো ভি ইকুয়াল টু লিখছি আমি ইউ প্লাস এটি। ত্বরণ নিশ্চয় আছে, তাহলে প্লাস হবে। তাহলে এখানে ইউ এর মানটা কত আছে? ইউ এর মানটা আছে, দেখো ইউ এর মানটা আছে 25/2। এটা কত হলো? 25 লিখি আরেকবার, দেখো এখানে ইউ আছে, তার মানে এখানে হবে 25/2 প্লাস 1/5 ইন্টু হচ্ছে 30 সমান, এর পাশেই লিখে দিই। তাহলে এটা কত? 12.5, তাহলে 12.5 প্লাস, এটা কাটাকুটি করি আমি, এটা হবে 6, তার মানে 6, হিসাব করলাম 12 হচ্ছে 18, 85 কত হচ্ছে? 18.5। তার মানে এত। একক কী হবে? ভি এর ইউনিট মিটার পার সেকেন্ড, এটা হবে মিটার পার সেকেন্ড। অতএব 30 সেকেন্ড পর বস্তুটি বেগ হবে 18.5 মিটার পার সেকেন্ড। কমপ্লিট হয়ে গেল। তো ঠিক আছে, তাহলে আমরা এরপর যা সূত্র থাকবে সেগুলো অঙ্কন করতে পারবো। এবার দেখি যে একটা অঙ্ক আমি স্লাইডেও করে দিই, যে একটি গাড়ি ব্রেক কষে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করে ও 2 সেকেন্ড পর স্থির হয়। এই সময় গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করে? দেখো এখানে বলা আছে গাড়িটার মন্দন বলা আছে, তাহলে মন্দন আমরা এ দিয়ে লিখি, ত্বরণও এ দিয়ে লিখি। তাহলে মন্দনের মান কত হচ্ছে? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় কত? 2 সেকেন্ড। তাহলে যেগুলো দেওয়া আছে আমি তোমাদের বলার সময় বলেছিলাম, বোর্ডে যখন অঙ্ক করেছি, যে যেগুলো দেওয়া থাকে সেইগুলোকে লিখতে হবে। এই মন্দনের মান দেওয়া আছে, সময়ের মান দেওয়া আছে, তাহলে আমার কি দরকার? অতিক্রান্ত দূরত্ব। তাই অতিক্রান্ত দূরত্বের সূত্র কি? না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ভালো করে দেখো, এর মান পেয়েছি, টি এর মান পেয়েছি, কিন্তু ইউ এর মানটা পাইনি। তাহলে ইউ এর মানটা পাওয়ার জন্য আমরা কি করব? না প্রাথমিক বেগটা যদি ইউ হয়, তাহলে আমি একটা সমীকরণ শিখেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস ইট। মাইনাস কেন হলো? না এইখানে দেখো মন্দন কথা লেখা আছে, আমি বলিলাম যে যখন মন্দন হয় তখন সমীকরণটা হয় মাইনাস। এখানে মান বসাও, ভি এর মান 0। কেন ভি এর মান 0 হলো? না এখানে দেখো ব্রেক কষে মন্দন তৈরি করা হলো এবং 2 সেকেন্ড পরে স্থির হলো। স্থির হলো মানে কি? এইখানে জোর দেবে, স্থির হলো মানে গাড়ি থেমে গেল, অর্থাৎ অন্তিম বেগ হয়ে গেল 0। তাহলে 0 ইকুয়াল টু ইউ মাইনাস এত, হিসাব করে আমরা ইউ এর মানটা পেলাম। এইবার তুমি সমীকরণে বসিয়ে দাও, দেখবে আমাদের হিসাব করলে এস এর মানটা পেয়ে গেলাম, এবং আলটিমেটলি কত হলো? না অতিক্রান্ত দূরত্ব হবে 12 মিটার। অর্থাৎ আগে আমরা যেমন বলেছিলাম তথ্যগুলো লিখে নেবে, সূত্র লিখে নেবে, মান বসাবে, তুমি নিশ্চয়ই পারবে। নেক্সট আমরা দেখি যে একটি কণা সরলরেখা বরাবর সমতরণে গতিশীল। নিচের তালিকায় বিভিন্ন সময়ে কণার বেগের তালিকা দেওয়া হলো। কেমন আছে? না সময় দেখো 0, 2, 4 এরকম বিভিন্ন সেকেন্ডে দেওয়া আছে, গতিবেগও দেওয়া আছে 0, 4, 8, 12, 16, 20 এরকম বিভিন্ন মানগুলো দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? না একটা কণা সরলরেখা বরাবর সমতরণে গতিশীল, নিচের তালিকায় বিভিন্ন সময়ে কণার বেগের তালিকা দেওয়া হচ্ছে। বেশ ভালো কথা। এবার আমরা কি করব? না কণাটির বেগ সমান লেখচিত্র অঙ্কন করতে বলছে, এবং লেখচিত্র থেকে 3টে প্রশ্ন বলেছে। 3 সেকেন্ড পরে কণার বেগ কত, আবার 3 সেকেন্ড পরে ত্বরণ কত, মানে 3 সেকেন্ডে কণার বেগ কত বের করব এবং ত্বরণ কত বের করব, এবং শেষ 6 সেকেন্ডে সময়ে অতিক্রান্ত দূরত্বের মানটা আমরা এখান থেকে জানবো। তাহলে এখানে আমরা 3টে প্রশ্ন আমরা এখানে চয়েস করলাম, দেখা যাক সেটা আমরা করব। কিন্তু কীভাবে করব? পরিষ্কার লেখা আছে যে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র থেকে নির্ণয় করতে হবে। লেখচিত্র দিলে আমি আঁকি আগে, তা লেখচিত্র কীভাবে আঁকি তোমরা সবাই জানো, এক্স অক্ষ থাকবে, ওয়াই অক্ষ থাকবে, এরকম লেখচিত্র দেখতে হয়। দেখো এই প্লট করে নেবে আগে, 1, 2, 3, 4 করে সব প্লট করলাম, এই দেখো ঠিক তাই করলাম, এবং এর একটা স্কেল থাকে, স্কেল এখানে লিখতে হয়, তোমার লিখে নেবে।
এবারে আমি দেখো ভালো করে, আমাদের যে চার্ট যেটা ছিল সেই চার্টটা থেকে আমাদের করতে হবে। 2 সেকেন্ডে কত ছিল সেটা এখানে বললাম 4, আবার দেখবে 4 সেকেন্ডে কত ছিল 8, বা এখানে হয়তো 8 সেকেন্ডে কত ছিল 16। তার মানে আমি এখানে স্থানাঙ্কগুলো বসিয়ে দিলাম, 2 4 বা 4 8, তোমরা জানো গ্রাফ করার সময় কীভাবে লেখে, সেগুলো আমি বিন্দুগুলো বসিয়ে এটা গ্রাফ যোগ করে দিলাম, ফলে একটা এরকম লাইন আমি পেয়ে গেলাম। এইবার আমার যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করি। লেখচিত্র থেকে পাওয়া যায় 3 সেকেন্ড পরে কণার বেগ। ভালো করে খেয়াল করো তো, 3 সেকেন্ড মানে এইটা 3 সেকেন্ড। এই সোজা একটা স্কেল বসাবে, দেখো এইখানে ছেদ করলো, এখানে কত, এই বাঁ দিকে চলে যাও, দেখো এটা যদি 5 হয় এটা 6, কারণ স্কেলটা দেখতে পাচ্ছ এক ঘরে এক এক করে আছে, মানে 6 7 8 9 10 এরকম পর্ব আছে তো, এক একটা ঘরে এক করে। তার মানে আবার বলেছি 3 সেকেন্ড পরে বলেছে কণাটার বেগ কত, তার মানে কী করবে, এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠো, দেখো সোজা উঠে যাও, দেখবে এই যে বিন্দুটা আছে, তাহলে এখানে কত, বাঁ দিকে চলে যাও, দেখো 6, তাহলে 3 সেকেন্ড পরে কত হলো, বিসি যে দূরত্ব আছে সেটা হচ্ছে 6, তাহলে বেগ কত 6 মিটার পার সেকেন্ড। একইভাবে 3 সেকেন্ড বাদ ত্বরণ কত, তাহলে আবার আমি এখানে কত বললাম, যদি আমার 6 হয় বিসির মান, তাহলে সময়টা কত 3 সেকেন্ড, তাহলে 6/3 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইবার খুব ইন্টারেস্টিং, শেষ 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বর মান কত। শেষ 6 সেকেন্ড মানে কত, এই যে 10 9 8, এই যে এখান থেকে, তার মানে কোনটা হচ্ছে, এখানে কিন্তু একটা ট্র্যাপিজিয়ামকে তুমি আঁকতে পারবে, সেটা কি নাম, DEFG। ভালো করে দেখো তো, DEFG, এই যে ট্র্যাপিজিয়াম শেষ 6 সেকেন্ডে বলেছে, ভালো করে খেয়াল করো। তাহলে এখানে এইটা 1 সেকেন্ড 2 সেকেন্ড 3, এই গ্যাপটা 3 4 5 6, দেখো ব্যাস এখান থেকে আরম্ভ হয়ে গেল। তাই জন্য আমরা বললাম এখানে DEFG হচ্ছে ট্র্যাপিজিয়াম। তা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কী হয়, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটো সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব, সূত্র বসালাম, দিয়ে আমি এখানে মান কী কী মানবে, DE, ভালো করে দেখো DE, তাহলে এখান থেকে কত আছে এই দূরত্বটা, তাহলে এখানে সোজা উঠে যাও, দেখো এখানে এই বিন্দু, তাহলে 8, তাহলে কত 8। FG মানে সোজা এখানে F থেকে G কত আছে, এটা হচ্ছে 20, এবং DG, এই D থেকে G কত, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 4, তাহলে এই সময়টা কত হচ্ছে, এই দূরত্বটা কত হচ্ছে, দূরত্ব হচ্ছে 10 - 4, তাহলে এখানে আমি যদি হিসেব করি তাহলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব 84 মিটার। তাহলে এবার আমরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি অঙ্কগুলো করালাম বা এত সময় পর্যন্ত আমরা যেগুলো পড়ালাম, আশা করি এরপরে যেগুলো পরের যে পার্টটা আমরা সেটা আমরা ভালোভাবে পড়তে পারবো, এবং যে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে অনুশীলনী দেখে দেখে, সেগুলো তোমাদের একটু বললাম। আমরা আজকে এই ক্লাসটা আমরা এখানে শেষ করব, আশা করি কোনো অসুবিধা হবে না। তো বারবার মনে রাখবে, খুব ফান্ডামেন্টাল চ্যাপ্টার, ইউনিট, ডাইমেনশন খুব ইম্পর্টেন্ট, এবং ক্যালকুলেশন, অঙ্ক করার সময় ইউনিটগুলো অবশ্যই লিখবে। এই কয়েকটা বিষয় মাথায় রাখবে। সূত্র সংজ্ঞা তুমি নিজের মতো করে লিখতে পারবে না, যতটুকু আছে ততটুকু লিখবে, বুঝে লিখবে, কিন্তু একদম যেন ঠিক 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 থাকে। এবং কোনটা স্কেলার কোনটা ভেক্টর, কখন বেগ আসবে, যদি তখন নির্দিষ্ট যে অভিমুখ থাকবে, সেগুলো তোমরা একটু খেয়াল করবে যখন তোমরা ওই সংজ্ঞাগুলো লিখবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি প্রথম ক্লাসটা। নমস্কার।